হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 63 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে 6 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে আলোচনা করব। আমাদের এই চ্যানেলে ক্লাসটি তোমরা কেন ফলো করবে? কারণ এই ক্লাসটিতে তোমরা প্রতিদিন 10 থেকে 12 মিনিটের মধ্যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পেয়ে যাবে। এছাড়া আগত পরীক্ষায় যদি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের ভয় থাকে, তাহলে আমাদের এই ক্লাসটি করতে থাকো। আগত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো ভয় থাকবে না, কারণ আমাদের এই ক্লাস থেকেই তোমরা পেতে চলেছো কারেন্ট অ্যাফেয়ার্স কমন প্রশ্নগুলি পরীক্ষায়। তাই দেখতে থাকো আজকের এই ক্লাসটি। আজকের ক্লাসটি রয়েছে কতগুলি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। চলো আর কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি শুরু করার আগে প্রথমেই বলে রাখি, ক্লাসটি কেমন লাগছে বা কেমন লাগলো সেটি ক্লাসটির শেষে কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবে। এবার দেখো আজকের প্রথম প্রশ্নটি, অর্থাৎ থাম্বনেলের প্রশ্নটি আমরা প্রথমেই দেখে নেব। ফাইনালে কোন দলকে পরাজিত করে ভারত 11তম পুরুষ হকি জুনিয়র এশিয়া কাপ 2024টি জিতেছে? অপশান এ মালয়েশিয়া, অপশান বি জাপান, অপশান সি পাকিস্তান, অপশান ডি হলো দক্ষিণ কোরিয়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পাকিস্তান। পাকিস্তান দলকে ফাইনালে পরাজিত করে ভারত 11তম পুরুষ হকি জুনিয়র এশিয়া কাপ 2024 জিতেছে। ভারতীয় পুরুষ জুনিয়র হকি দল পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে রেকর্ডে পঞ্চমবারের মতো পুরুষ হকি জুনিয়র এশিয়া কাপে শিরোপা জিতেছে ভারতীয় দল। 11তম পুরুষ হকি জুনিয়র এশিয়া কাপ 2024-এর ফাইনালটি 4 ডিসেম্বর 2024 তারিখে ওমানে মাস্কাটে খেলা হয়েছিল। এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। 2024 ছাড়াও ভারত 2023, 2015, 2008 এবং 2004 সালে এই প্রতিযোগিতায় জিতেছিল। টুর্নামেন্টের প্রথম সংস্করণ কত সালে হয়েছিল? 1988 সালে হয়েছিল। এটি আয়োজন করে এশিয়ান হকি ফেডারেশন আয়োজন করে এই পুরুষ হকি জুনিয়র এশিয়া কাপটি। এবার আমরা দেখে নেব পরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটি। দ্বিতীয় ভারত যুক্তরাষ্ট্র 2+2 বিদেশি ও প্রতিরক্ষা সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশান এ বার্মিংহাম, অপশান বি লিভারপুল, অপশান সি মুম্বাই, অপশান ডি হলো নয়াদিল্লি। সঠিক উত্তরটি হবে অপশান ডি নয়াদিল্লি। দ্বিতীয় ভারত এবং যুক্তরাজ্য 2+2 বিদেশি এবং প্রতিরক্ষা সংলাপ 3 ডিসেম্বর 2024 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রথম ভারত এবং যুক্তরাজ্য 2+2 বিদেশি এবং প্রতিরক্ষা সংলাপ 2023 সালে অক্টোবরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, প্রথম হয়েছিল তাহলে 2023 সালে অক্টোবরে হয়েছিল, আর এবার দ্বিতীয় হয়েছে কোথায়? 2024 সালে হয়েছে, নয়াদিল্লিতেই হয়েছে। আরও কিছু তথ্য এই সম্পর্কিত দেখে নাও। তৃতীয় ভারত এবং যুক্তরাজ্য 2+2 বিদেশি এবং প্রতিরক্ষা সংলাপ অর্থাৎ আগামী বছর হবে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে, অর্থাৎ পরপর 2 বছর ভারতে হয়েছে এবং আগামী বছর যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে। প্রধান এজেন্ডা কি? এই বার্তার বা এই সম্মেলনের সংলাপের প্রধান এজেন্ডা হলো দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বের বিষয়গুলি আলোচনা করা হলো এর এজেন্ডা। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে যুক্তরাজ্যের সম্বন্ধিত কিছু স্ট্র্যাটেজিকে দেখে নিই। প্রথমে দেখি, এটি উত্তর পশ্চিম ইউরোপের একটি দ্বীপরাষ্ট্র, অর্থাৎ যুক্তরাজ্য হলো ইউরোপের একটি দ্বীপরাষ্ট্র দেশ। এটি 4টি দেশ নিয়ে গঠিত। এই 4টি দেশ কি কি? ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড। ঠিক আছে, এখানে দেখে নাও, এই যে ইংল্যান্ড রয়েছে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েলস, এই 4টি দেশ নিয়েই আমরা একসাথে কি বলি? যুক্তরাজ্য বলি। এর রাজধানী কি রয়েছে যুক্তরাজ্যের, অর্থাৎ ইউকে যাকে বলি, ইউনাইটেড কিংডম, এর রাজধানী রয়েছে লন্ডন। প্রধানমন্ত্রী রয়েছেন বর্তমানে কে? কেয়ার স্টারমার, এবং এখানে সম্রাট রয়েছেন 3য় চার্লস। এবার আমরা চলে যাবো আজকে 3 নম্বর প্রশ্নে। 3টি ক্রিমিনাল ল, অর্থাৎ আমাদের যে 3টি ল রয়েছে, এই 3টি ল সম্পূর্ণরূপে কার্যকর করার জন্য কোনটি ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে? অপশান এ দিল্লি, অপশান বি চণ্ডীগড়, অপশান সি পুদুচেরি, অপশান ডি হলো জম্মু কাশ্মীর। সঠিক উত্তরটি হবে অপশান বি চণ্ডীগড়। চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলটি 3টি ক্রিমিনাল ল সম্পূর্ণভাবে কার্যকর করার জন্য ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে। এই 3টি ক্রিমিনাল ল কী কী ছিল? আইপিসি ছিল, সিআরপিসি ছিল এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ছিল। আইপিসি 1860 সালের, ঠিক আছে, প্রথম আনা হয়েছিল। সিআরপিসি 1973 সালে প্রথম আনা হয়েছিল এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এটি 1872 সালে ছিল। অর্থাৎ এগুলি প্রত্যেকটি ইংরেজ আমলের ছিল।
এখন এই তিনটি থেকে পরিবর্তন করে প্রথম আইপিসি থেকে কি করা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি থেকে করা হয়েছে কি, ভারতীয় নাগরিক সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা। এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে করা হয়েছে ভারতীয় সাক্ষ্য সংহিতা। ঠিক আছে, অর্থাৎ এই তিনটিকে নাম পরিবর্তন করে এবং বিভিন্ন ল পরিবর্তন করে আনা হয়েছে। এবার অ্যাডিশন ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। তিনটি নতুন ফৌজদারি আইন অর্থাৎ ক্রিমিনাল ল, ভারতীয় ন্যায় কোড অর্থাৎ বিএনএস, ভারতীয় সিভিল ডিফেন্স কোড অর্থাৎ বিএনএসএস এবং ভারতীয় এভিডেন্স অ্যাক্ট অর্থাৎ বিএসএ করা হয়েছে। এই আইনগুলি 3 বছরের মধ্যে সারা দেশে কার্যকর করা হবে, অর্থাৎ এটি 2024 আনা হয়েছে, অর্থাৎ 2027-এর মধ্যে সারা দেশে কার্যকর করা হবে। আরও কিছু তথ্য দেখে নাও। আইনগুলি 1 জুলাই 2024 সাল থেকে সারা দেশে কার্যকর করা হয়েছিল। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকের মধ্যে বলতে পারো যে নতুন যে ক্রিমিনাল ল হয়েছে এটি সারা দেশে কোন তারিখ বা কবে কত সাল থেকে কার্যকর করা হয়েছিল। সেই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 2024 সালে 1 জুলাই। 1860 সালে তৈরি হওয়া দণ্ডবিধি অর্থাৎ আইপিসি এখন ভারতীয় বিচারক কোড অর্থাৎ বিএনএস 2023 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এগুলো পরীক্ষা দিতে পারে যে আইপিসি বর্তমানে নাম কি, বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। ঠিক আছে, এবার আমরা দেখে নেব পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হলো, সম্প্রতি কে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন? অর্থাৎ প্রধান বিচারপতি না, প্রধান বিচারপতি যে তার সাথে যে সহায়ক বিচারপতি থাকে তার কথা এখানে বলা হয়েছে। অপশন এ বিচারপতি মনমোহন, অপশন বি বিচারপতি সঞ্জয় কোরল, অপশন সি বিচারপতি রবিশঙ্কর ঝা, অপশন ডি বিচারপতি অরুণ বনশালী। সঠিক উত্তরটি হবে অপশন এ, বিচারপতি মনমোহন সম্প্রতি হাইকোর্টের বিচারপতি নিয়োগ হয়েছে। নয়াদিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি মনমোহন সিংকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতের সুপ্রিম কোর্টে বর্তমান 34 জন বিচারপতি রয়েছে। একটি জিকে প্রশ্ন গুরুত্বপূর্ণ। এই 34 জনের মধ্যে একজন প্রধান বিচারপতি এবং 33 জন অন্যান্য বিচারপতি। যেটা এখানে সুপ্রিম কোর্টের কথা এসছে তাই আমরা সুপ্রিম কোর্ট সম্পর্কিত কিছু জিকে দেখে নেব অ্যাবাউট অফ দ্য টপিকে। সুপ্রিম কোর্ট হলো ভারতের সর্বোচ্চ আদালত, যা 26 জানুয়ারি 1950 সালে অস্তিত্ব লাভ করে অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি সাংবিধানিক সংস্থা। বর্তমানে এর প্রধান বিচারপতি কে রয়েছে? এটিও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে সঞ্জীব খান্না। তিনি হলেন ভারতের 51তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতীয় সংবিধানের 5ম খণ্ডের অর্থাৎ 5ম অধ্যায়ের মধ্যে 5ম পার্টে 124 থেকে 147 নম্বর ধারার অধীনে সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। এবার আমরা দেখে নেব আজকের 5 নম্বর প্রশ্ন। টি-20 ক্রিকেটে কোন দল সবচেয়ে বেশি স্কোর করেছে? সম্প্রতি ক্রিকেট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসতেই চলেছে আর এই রেকর্ডটি সম্প্রতি ভাঙতেই চলেছে। টি-20 ক্রিকেটে কোন দল সবচেয়ে বেশি স্কোর করেছে? অপশন এ মুম্বাই, অপশন বি বরোদা, অপশন সি বিদর্ভ, অপশন ডি হলো শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বরোদা। সম্প্রতি বরোদা টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি স্কোর করেছে। কিছুদিন আগেই জিম্বাবুয়ে ভার্সেস যে গাম্বিয়ার ম্যাচটি হয়েছিল 2024 সালে, এখানে জিম্বাবুয়ে 344 রান করে এই রেকর্ডটি ভেঙেছিল। কিন্তু এখনই সম্প্রতি বরোদা ভার্সেস সিকিম 2024 এই ম্যাচে বরোদা 349 রান করে এই রেকর্ডটি আবারও ভেঙেছে। এবার অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে টি-20 ক্রিকেটে সর্বোচ্চ স্কোর করেছে বরোদা। তাহলে কোন ট্রফি? সৈয়দ মুশতাক আলী ট্রফি। বরোদা সিকিমের বিরুদ্ধে 20 ওভারে 349 রান করেছে। আচ্ছা, এখানে সৈয়দ মুশতাক আলী ট্রফি কোন খেলার সাথে যুক্ত এটা পরীক্ষা দিতে পারে। বরোদার ভানু পানিয়া 51 বলে পরাজিত 134 রান করেন। বরোদা জিম্বাবুয়ে 344 রানের রেকর্ডটি ভেঙেছে, যেটি আমি সময় বলছিলাম। টি-20তে ভারতের সেরা স্কোর কত? এটিও 2024 সালে সম্প্রতি করেছে 297 রান। ঠিক আছে, কার বিরুদ্ধে? বাংলাদেশের বিরুদ্ধে এটি পরীক্ষা আসতে পারে। এবার দেখে না আজকে 6 নম্বর প্রশ্ন। কোন দেশ সবচেয়ে দ্রুত চলমান রোবট স্টার 1 তৈরি করেছে? অপশন এ আমেরিকা, অপশন বি জাপান, অপশন সি ইন্দোনেশিয়া, অপশন ডি হলো চীন। সঠিক উত্তরটি হলো অপশন ডি চীন। চীন সবচেয়ে দ্রুত চলমান রোবট স্টার 1 তৈরি করেছে। চীনের রোবোটিক্স কোম্পানি রোবট ইরা 3 ডিসেম্বর স্টার 1 নামে একটি রোবট তৈরি করেছে। এটি বিশ্বের দ্রুততম রোবট, যা ঘন্টায় 12.96 কিমি বেগে ছুটতে পারে। পাশের ছবিতে দেখতে পাচ্ছ।
ডিআরডিও সফলভাবে পরীক্ষা করেছে লাইট ট্যাঙ্ক জোরোয়ার। আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেখে নিচ্ছি। ভারত সফলভাবে ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-4 পরীক্ষা করেছে। আইআইটি ইন্দোর লাইভ অবস্থান ট্র্যাকিংয়ের জন্য জুতো তৈরি করেছে, অর্থাৎ এই জুতোর মাধ্যমে লাইভ লোকেশন ট্র্যাক করা যাবে। এবার দেখো আজকে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি একটি বই থেকে রিলেটেড, প্রশ্নটি দেখে নাও। টিপু সুলতান দ্য সাগা অব দ্য মাইসোর ইন্টাররেগনাম এই বইটি কে লিখেছেন? অপশান এ অমিতাভ কুমার, অপশান বি বিক্রম সম্পাত, অপশান সি এম.কে. রঞ্জিত সিং, অপশান ডি হলো বব উডওয়ার্ড। আমরা ছবিতেই দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি হয়ে যাবে বিক্রম সম্পাত। বিক্রম সম্পাত দ্য টিপু সুলতান দ্য সাগা অব দ্য মাইসোর ইন্টাররেগনাম বইটি লিখেছেন। যেহেতু এখানে সম্প্রতি বইয়ের কথা এসে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে কিছু কারেন্টের বই দেখে নেব, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে এরকম বই দেখে নেব। প্রথমে দেখব সুদীপ্ত সেনগুপ্তা, তিনি কি লিখেছেন? ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার। এরপরে আর বালা সুব্রমণিয়াম, তিনি লিখেছেন পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লিগাসি অব নরেন্দ্র মোদী। পীয়ূষ পান্ডে কি লিখেছেন? মনোজ বাজপেয়ী দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি। আর অশ্বিন মানে ক্রিকেটার অশ্বিন, তিনি লিখেছেন আই হ্যাভ দ্য স্ট্রিট একুইটি ক্রিকেট স্টোরি। বিল গেটস কি লিখেছেন? সোর্স কোড। শেন ওয়াটসন, তিনিও ক্রিকেটের সাথে যুক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটার, তিনি লিখেছেন দ্য উইন্টার্স মাইন্ডসেট। পিএস শ্রীধরন পিল্লাই, গুরুত্বপূর্ণ একজন লেখক, একজন বিশিষ্ট লেখক, তিনি লিখেছেন হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া। এটি লিখেছেন পিএস শ্রীধরন পিল্লাই। তার মানে গুরুত্বপূর্ণ কিছু বইগুলি দেখে নিলাম। এবার আমরা দেখে নেব আজকের শেষ প্রশ্নটি। আজকের শেষ প্রশ্নটি হলো ইউনাইটেড নেশন গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি কাকে ভূষিত করা হয়েছে? অপশন এ ডক্টর বসন্ত গয়াল, অপশন বি বিভাব তালুকদার, অপশন সি উর্মিলা চৌধুরী, অপশন ডি হলো মোহনজি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ডক্টর বসন্ত গয়াল। ডক্টর বসন্ত গয়ালকে দুবাইতে জাতিসংঘের গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। স্বাস্থ্যসেবা ও জনহিতকর কাজে অবদানের জন্য তিনি এই সম্মানটি পেয়েছেন। তাহলে পরীক্ষা যদি আসে কেন পেয়েছেন? স্বাস্থ্যসেবা এবং জনহিতকর কাজের জন্য। একই বছরে, অর্থাৎ এই বছরই তিনি লন্ডনে ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভারতের রেকর্ড পুরস্কারটি সম্মানিত করেছেন তিনি। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি কেমন লাগলো সবাই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সকলকে ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। আরে হ্যাঁ, ক্লাসটি সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।